আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে দ্বাদশ অধ্যায়। অধ্যায়ের নামটা কি বলতো? মহাকাশ ও উপগ্রহ। এটা আমরা পড়বো আজকে। সবাই বই বের করো। তাহলে দিনের বেলায় কিছু ঘটনা ঘটে এবং রাতের বেলায় কিছু ঘটনা ঘটে, এটা আমরা জানি। দিনের বেলা আমরা সাধারণত কি দেখতে পাই? সূর্য। আর রাতের বেলা কি দেখতে পাই? চাঁদ। হ্যাঁ, তাহলে এই দিনের ঘটনা এবং রাতের ঘটনা নিয়ে যেখানে ঘটে সেটা কি? মহাকাশ। সেটা কি? মহাকাশ। এই মহাকাশ এবং উপগ্রহ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এখন দেখেন, দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্যকে দেখতে পাই। কি দেখতে পাই? সূর্যকে দেখতে পাই। রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে। এটা বিস্মিত হবে না বিস্মিত হবে বলেন তো? বিস্মিত। আচ্ছা, তারপর দেখেন, রাতের আকাশে চাঁদ ও মিটমিট করে জ্বলে অসংখ্য তারা, এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। তাহলে এই রাতের সৌন্দর্যটা বেশি করে বৃদ্ধি করে কে? তারা। তারা যখন মিটমিট করে জ্বলে, এর সৌন্দর্যটা আমাদের কি করে? মুগ্ধ করে। তারপর দেওয়া আছে যে আমাদের মাথার উপরে রয়েছে অনন্ত আকাশ। অনন্ত মানে কি বলেন তো? যার কোনো অন্ত নেই। যার কোনো অন্ত নেই বা যার কোনো সীমা নেই। যার কোনো সীমা নেই। এখন আমি গাড়িতে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে সামনে মনে হয় আকাশটা এখানে গিয়ে মিলিত হয়েছে, গেলেই মনে হয় শেষ হয়ে যাবে। যত যাচ্ছে তত কি হচ্ছে? আর পিছনের দিকে যাচ্ছে। তার মানে এর কোনো অন্ত নেই বা কোনো সীমা নেই। তাহলে এই সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ, সূর্য, চাঁদ এবং গ্রহ, তারা সব মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়েই কি মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব আমরা কাকে বলবো? যে গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ, হ্যাঁ, গ্যালাক্সি, ছায়াপথ, এই সবকিছু নিয়ে আমাদের কি? সবকিছু নিয়ে আমাদের হচ্ছে মহাকাশ বা মহাবিশ্ব। মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নবমণ্ডলীয় বস্তু। কি মণ্ডলীয় বস্তু? নবমণ্ডলীয় বস্তু। তাহলে এখানে আমরা বুঝবো মহাকাশ বলতে কি থাকবে? নবমণ্ডল। মহাকাশ যেন নবমণ্ডল, ঠিক আছে? তাহলে মহাকাশীয় বস্তু বলতে নবমণ্ডলীয় বস্তু। কি বস্তু? নবমণ্ডলীয়। নবমণ্ডলীয় বস্তু। মহাকাশ বলতে নবমণ্ডলীয় বস্তুগুলোকে বুঝাবো। এখন দেখেন, এই অধ্যায়ে আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। আমরা পরের পেজে যাই। মহাকাশ বা স্পেস। মহাকাশ বা স্পেস। দেখেন, আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই। আকাশে তাকালে দেখতে পাই না আমরা? অনেক জিনিস আমাদের চোখে মনে পড়ে। আবার মনে হয় যে তারকারা যে খুব ছোট, দেখতে মনে হয় না যে এতটুকু এতটুকু, কিন্তু পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড় কিন্তু তারকাটা। তাহলে কত দূর থেকে আমরা দেখছি। এবার দেখেন যে আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তে অনেক বস্তু দেখতে পাই। দিনের আকাশে সূর্য, রাতের আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে। আমরা যদি দূরবীক্ষণ দিয়ে আকাশের দিকে তাকাই, আরো অনেক কিছু দেখতে পাই। দূরবীক্ষণ মানে কি বলেন তো? দূর মানে হচ্ছে দূরের, বীক্ষণ মানে পর্যবেক্ষণ করা। যে যন্ত্রের সাহায্যে আমরা দূরের জিনিস পর্যবেক্ষণ করব তাকে বলবো আমরা দূরবীক্ষণ। কি বীক্ষণ? তাহলে যে জিনিসের সাহায্যে আমরা দূরের জিনিস দেখবো বা পর্যবেক্ষণ করব, সেই যন্ত্রটাকে বলবো আমরা দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র। তাহলে এই দূরবীক্ষণ যন্ত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দূরের অনেক বস্তুকে কি করতে পারবো? স্পষ্ট দেখতে পারবো। আচ্ছা, এবার দেওয়া আছে যে বৃহস্পতি গ্রহ তার উপগ্রহে জ্বলজ্বল করতে থাকে। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা, তাকে বলবো আমরা মহাকাশ বা মহাশূন্য। মহাকাশ বা মহাশূন্য। এখানে প্রথম প্রশ্নটা হতে পারে যে মহাকাশ বা মহাশূন্য কাকে বলে? তাহলে ছায়াপথ, তারপর কি বলো? গ্রহ, উপগ্রহ, হ্যাঁ, নক্ষত্র, হ্যাঁ, ইত্যাদির মাঝখানে যে খালি খালি জায়গাটা থাকবে, এই খালি জায়গাটাকে বলবো আমরা মহাকাশ। তো সবাই দাগায় না বই একটু? এই খালি জায়গাটাকে বলা হচ্ছে মহাকাশ। দাগায় দিছো? মহাকাশ বা মহাশূন্য। এখন দেখেন, মহাকাশের নিচে, মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তুকে দেখতে পাই তা হলো পদার্থ। যেমন আমাদের এই পৃথিবী, সেগুলো কি পদার্থ? সেগুলো কি পদার্থ? পদার্থ বলতে আমরা কি বুঝি বলেন তো? বলতে পারবেন? পদার্থ বলতে কি বুঝি? হ্যাঁ, গুড। পদার্থ বলতে যার ওজন আছে, জায়গা দখল করে। ওজন আছে এবং জায়গা দখল করে। যেমন এটা একটা রাস্টার, এটা কি ওজন আছে না? আমি যদি এখানে রাখি, জায়গাটা দখল করতেছে না? এই জন্য যার ওজন আছে, জায়গা দখল করে, সেটাকে আমরা কি বলবো? পদার্থ। তাহলে এই পৃথিবীটা কি একটা পদার্থ? পৃথিবীটা একটা কি পদার্থ? এখন দেখেন, মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে? তাহলে মহাকাশ এবং মহাশূন্যের শুরু কোথা থেকে আমরা পড়বো? যে পৃথিবীর বায়ুমণ্ডলীয় পৃথিবীর সাথে মহাকাশে ঘুরছে। তাতে পৃথিবীর বায়ুমণ্ডল কোথায় ঘুরছে? পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথেই মহাকাশে ঘুরছে। এখন প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডল কি? বলতে পারবেন? বায়ুমণ্ডলটা কি? বায়ু মানে কি? বাতাস। বায়ু মানে বাতাস। তাহলে আমরা জানি এই বায়ু বলতে বোঝা হয় বাতাসকে। কি কে বোঝা হয়? বাতাস। এখন দেখেন তো, ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ মানে কি? মাটি না? তাহলে ভূপৃষ্ঠ এবং আসমান, এটা হলো আকাশ, এটা হলো ভূপৃষ্ঠ।
তাহলে এই মহাকাশ এবং ভূপৃষ্ঠের মাঝখানে একটা জায়গা আছে না, ফাঁকা জায়গা আছে না, যে জায়গাটিতে বাতাস চলাচল করে, চলে কি চলে না? তাহলে ভূমণ্ডল এবং নভমণ্ডলের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, যেটা দিয়ে কি করা হয়, বাতাস চলাচল করে, সে জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বায়ুমণ্ডল। বুঝতে পারছেন? গুড। তাহলে ভূপৃষ্ঠ এবং কি নভমণ্ডলের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, ফাঁকা স্থানটা, যে স্থান দিয়ে বাতাস চলাচল করে বা বায়ু চলাচল করে, সেই স্থানটাকে বলবো আমরা বায়ুমণ্ডল। তাহলে এখানে বলছে যে এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয় না, একে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু? অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর বেশ কাছাকাছি। বায়ুমণ্ডলটা পৃথিবীর কি হবে, বেশ কাছাকাছি। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে, বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে এবং 160 কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। তাহলে কত মিটার পর্যন্ত? তাহলে তোমরা প্রশ্নটা লিখে নাও যে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার? বায়ুমণ্ডলের বইয়ে আছে, কিন্তু বইয়ে তো এভাবে প্রশ্নটা দেয়া নাই। বায়ুমণ্ডলের বিস্তৃতি কত? উত্তর হবে 160 কিলোমিটার। কিলোমিটার বা কিমি সংক্ষেপ, 160 কিলোমিটার। তাহলে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন কি, যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশ শূন্য। তার মানে 160 থেকে তার কি হবে, শেষ হবে না। পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের কি হবে, শেষ, এবং মহাকাশের সেখান থেকেই শুরু। তার মানে যেখান থেকে এই আমাদের যদি ভূপৃষ্ঠ থেকে নভমণ্ডল পর্যন্ত ফাঁকা জায়গাটা বায়ুমণ্ডল যদি বললাম, তাহলে এই পৃথিবী থেকে যেখানে গিয়ে মনে করো এই জায়গা থেকে কি হবে, কত কিলোমিটার, 160, কত কিলোমিটার, 160 কিলোমিটার। তার মানে এখান থেকে বায়ুমণ্ডলের কি হবে, সীমাবদ্ধতা, এখান থেকে আর বায়ুমণ্ডল উপরে যেতে পারে না। যেখান থেকে বায়ুমণ্ডলের শেষ, সেখান থেকে মহাকাশের শুরু। যেখান থেকে বায়ুমণ্ডলের শেষ, সেখান থেকে কি শুরু, মহাকাশ শুরু। আচ্ছা, তারপর দেখেন মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত? মহাকাশের কি কোনো সীমা আছে? প্রশ্ন হতে পারে না? প্রশ্ন তো হতেই পারে যে মহাকাশের উচ্চতা কেমন, বা মহাকাশের সীমা কত দূর, বা মহাকাশের হচ্ছে এই বিস্তৃতি কত দূর হতে পারে, কত দূর থেকে কত দূর পর্যন্ত হতে পারে। মহাকাশ কি কোনো সীমা আছে? আচ্ছা, এক সময় মানুষ ভাবতো মহাকাশের সীমা আছে। মহাকাশের কি আছে, সীমা আছে। তারপর তারা ভাবতো যে যতদূর পর্যন্ত দূরের বস্তুটি দেখতে পাই সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত। মহাকাশ বক্রাকৃতির। কি আকৃতির? বক্রা। বক্রা বোঝো, বর্গ বোঝেন, বক্রাকৃতির। আচ্ছা, এখন দেখো বক্রাকৃতির মানে বলুন তো, গোলাকৃতির। কি আকৃতির? গোলাকৃতির। আচ্ছা, তারপর দেখেন যে পরবর্তীতে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর মানুষের দৃষ্টিসীমার বাহিরে অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এবং গ্যালাক্সি দেখতে পাচ্ছে। তাহলে কোন জিনিসগুলোকে আমরা দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারি না, সেই জিনিসগুলোর নাম কি? গ্রহ, নক্ষত্র দেখতে পারি, গ্রহ, আর কি বলতো, ধূমকেতু এবং গ্যালাক্সি। ধূমকেতু এবং গ্যালাক্সি। নক্ষত্র দেখতে পারি না আমরা, তারা দেখতে পারি না, দেখতে পারি কিন্তু অতটাও দেখতে পারি না, কিন্তু হালকা দেখতে পারি আমরা। দৃষ্টিসীমার বাইরে নক্ষত্র। আচ্ছা, গুড। এবার দেখেন পার্ট 2, মহাবিশ্ব। মহাবিশ্ব দেখেন ইউনিভার্স, কি বলা আছে? ইউনিভার্স। মহাবিশ্ব কি? এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছুই মহাবিশ্ব। একবারে এক কথায় আনসার। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই মহাবিশ্ব। সবকিছুই কি বিশ্ব? মহাবিশ্ব। আচ্ছা, হ্যাঁ, গুড। ক্ষুদ্র পোকামাকড়, ক্ষুদ্র ধূলিকণা শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের ক্ষুদ্র গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, দেখা না যায়, দেখা না দেখা সবকিছু নিয়ে আমাদের মহাবিশ্ব। আচ্ছা, ক্ষুদ্র মানে কি? ছোট। ক্ষুদ্র মানে কি? আচ্ছা, বলেন তো যে এমন কোনো কিছু জীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা প্রাণী আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না, এগুলোকে বলা হয় ক্ষুদ্র জীব। এগুলো কি? যেমন অ্যামিবা, আমার নাম পড়ছে কিন্তু, ঠিক আছে, অ্যামিবা প্রথমের দিকে আছে, যেটা ক্ষুদ্র জীবের নাম কি? অ্যামিবা। অ্যামিবা ব্যাকটেরিয়া, অ্যামিবা ব্যাকটেরিয়া, যেগুলোকে খালি চোখে দেখা যায় না। যেমন আমাদের শরীরে কোথাও ঘা যদি হয়, আমাদের খালি চোখে কি দেখা যায় ওখানে কিছু আছে? কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে আমরা যদি দেখি, সেখানে দেখা যাবে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা জীব কি করতেছে, ঘোরাফেরা করতেছে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের কি হয়, ঘাগুলো অনেক সময় শুকাতে চায় না। এই জন্য আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি, এই ওষুধগুলোর কাজে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। কি করা?
ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। অনেক সময় এই ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা খাবার হিসেবেও গ্রহণ করি, তোমরা কি জানো? হ্যাঁ, গুড। দইয়ে, তারপর ইস্ট, ছত্রাক, এগুলো আমরা কি করি, রুটি ফোলাতে যে ব্যবহার করি, এটা আমরা কি করি, খাবার হিসেবে অনেক সময় ব্যবহার করি। আচ্ছা, তাহলে বলা আছে যে কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন। তাহলে আমরা কেউ জানি না যে মহাবিশ্বের আকারটা কেমন এবং আকৃতিটা কেমন। আকার মানে কি, দেখতে কত বড়, আর আকৃতি মানে কি, দেখতে কেমন, ছোট না বড়, খাটো না মেঝো, এটা কি, এটা কেউ বলতে পারে না। এখন দেখেন, অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই। মহাবিশ্বের শুরু এবং কি নেই, শেষ নেই। তবে কেউ কেউ এখন বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, তবু এর অনেক কিছুই এখন অজানা রয়ে গেছে। যদিও বা মানুষ এখন নতুন নতুন এই প্রযুক্তির মাধ্যমে অনেক তথ্য আবিষ্কার করছে, কিন্তু তারপর কি আছে, এর অনেক তথ্য অজানাই থেকে গেছে। এখন অনেক কিছু জানা থাকলেও বিজ্ঞানীরা এই যে জানতে পেরেছেন যে মহাবিশ্বের কোনো অংশে বস্তু ও পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। তার মানে পৃথিবীর যে অন্যান্য অংশগুলো ছিল বা মহাবিশ্বের যে অন্যান্য অংশগুলো আছে, তার মধ্যে এখানে যে অংশগুলো আছে সেখানকার কি অন্যান্য অংশগুলোর তুলনায় কি হবে, অনেকটা বেশি থাকবে। যেসব অংশে পদার্থ বা বস্তু জড় বা ঘনীভূত হয়ে রয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। কি জগৎ? ভালো করে দেখেন, যেসব অংশে, ভালো করে বই দেখা নেন, যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় হয় বা ঘনীভূত হয় তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। তুমি পড়ে গেছো গ্যালাক্সি কাকে বলে, পরীক্ষা আছে নক্ষত্র জগৎ কাকে বলে। তাহলে গ্যালাক্সি জগৎ যা, নক্ষত্র জগৎই তা। এখন দেখেন, গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের এক বৃহৎ দল। কি দল? তাহলে গ্যালাক্সি হলো গ্রহ এবং নক্ষত্রের সব থেকে বড় একটা দল। বৃহৎ মানে কি, বড়, বৃহৎ মানে বড়, বড় একটা দল। এখন আমাদের বাসভূমি, বাসভূমি মানে কি বলেন তো? বাসভূমি, আমাদের বাসভূমি বলতে পৃথিবী। বাস মানে হচ্ছে কি, বসবাস করা, ভূমি মানে হচ্ছে জায়গা বা জমি। এক কথায় যেখানে আমরা কি করি, বসবাস করি, যে জায়গায় আমরা বসবাস করি সে জায়গাটাকে বলা হয় বাসভূমি। কি ভূমি? যে জায়গায় আমরা বসবাস করি সে জায়গাটা আমাদের বাসভূমি। তাহলে আমাদের বাসভূমির নাম কি? পৃথিবী। আমরা কোথায় বসবাস করি? পৃথিবীতে বসবাস করি। আচ্ছা, তারপর দেখো, যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে। দেখায় নেন যে আমাদের বাসভূমি পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসভূমি পৃথিবী, যে হ্যাঁ যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। ছায়াপথ বা মিল্কি ওয়ে, খুব আসে পরীক্ষা এটা। মিল্কি ওয়ে কি? মিল্কি ওয়ে বা মিল্ক ওয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। এবার দেখেন, এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে, এখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র। গ্যালাক্সিগুলো আকাশে ঘুরে বেড়ায়। গ্যালাক্সিগুলো কোথায় ঘুরে বেড়ায়? আকাশে। দেখবেন মাঝে মাঝে যদি ডিসকভারি চ্যানেল বা আমার সৌরজগতের ছবি দেখি, এরকম গোলাকার আছে, আছে না এরকম? তাহলে এই এই নির্দিষ্ট কক্ষপথ, এগুলোকে কি বলা হয়? কক্ষপথ। এই নির্দিষ্ট কক্ষপথে গ্রহ নক্ষত্রগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে বা ঘুরছে। কখনো কেউ কারো কক্ষপথ ভেঙে অন্য কোথাও যায় না। যদি কোনো কারণে একজনের কক্ষপথ থেকে আরেক জায়গায় একজন চলে যায়, গ্রহ বা নক্ষত্র চলে যায়, সেক্ষেত্রে কি হবে? মহাবিস্ফোরণ ঘটবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন যে গ্যালাক্সিগুলো মহাকাশে ঘুরে বেড়ায়। গ্যালাক্সি নক্ষত্র যত কাছাকাছি মনে হয়, আসলে তা নয়, এরা পরস্পর থেকে অনেক দূরে। পরস্পর থেকে কি হবে? এরা অনেক দূরে হয়। এদের মধ্যকার দূরত্ব সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া যাক। আমরা জানি যে আলো এক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কত যেতে পারে? তাহলে আমরা জানলাম যে আলোর গতিপথ 1 সেকেন্ডে কত কিলোমিটার? 3 লক্ষ। তাহলে 1 সেকেন্ডে আলো যায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করছো, আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? 3 লক্ষ কিলোমিটার। তার মানে আমার হাতে যদি টর্চ লাইট থাকে, একটা টর্চ লাইটের আলোটা যদি আমার অনেক ভালো হয়, যেমন অনেক সময় আমরা বাইরের দেশের টর্চ লাইটগুলো ব্যবহার করি, তার আলোটা কিন্তু অনেক উজ্জ্বল এবং অনেক দূরে যায়, এবং আমাদের দেশে যেগুলো হয় সেগুলো কিন্তু অথবা হালকা একটু যায়। তার মানে যত দূরে যাক না কেন, আমি যদি চাপ দেই, তাহলে ওর লেন্স বা ওর দূরত্ব অতটুকু পৌঁছাতে কি 1 সেকেন্ডের সময় লাগবে? 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। এই জন্য বলা হয় যে আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। তার মানে 3 লক্ষ কেন, আরো বেশি বেশি হলেও হতে পারে। চাপ পাওয়ার সাথে চলে যাবে, দেরি করবে কি? যেমন এই বিদ্যুৎ যখন চলে যায়, বিদ্যুৎ চলে যায় না? তাহলে বিদ্যুৎ যখন চলে যাওয়ার পরে যখন বিদ্যুৎ অফিস থেকে আবার সুইচটা অন করে দেওয়া হয়, তখন বিদ্যুৎ সব জায়গায় চলে যায়, যে জায়গায় দেয়। এমন কি হয় যে আমাদের গার্লস স্কুলটা কাছের জন্য গার্লস স্কুল একটু আগে আসবে, ওটা একটু পরের জন্য ওটা পরে যাবে, এমন কি কখনো হয়? সুইচ জাস্ট খালি ক্লিক করার সাথে সাথে কি হয়, যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে অলরেডি চলে যায় একই সঙ্গে। এই জন্য আলোর গতিবেগটা সেকেন্ডে কত কিলোমিটার?
প্রায় 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। এখন পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তাহলে পৃথিবী সূর্যের দূরত্ব কত লিখে নাও। পৃথিবী ও সূর্যের দূরত্ব কত? উত্তর 15 কোটি কিলোমিটার বা কিমি। পৃথিবী ও সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি বা কিলোমিটার। তারপর বলছে যে এই সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, এই আলোটা আসতে সময় লাগে 8 মিনিট কয় সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে পৃথিবীতে এই আলোটা আসতে সময় লাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো সময় আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। দাগায় নেবেন, খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হচ্ছে আলফা স্টেনারিতে আলো পৌঁছাতে সময় লাগে 4 বছরের চেয়ে বেশি। কয় বছরের চেয়ে বেশি? 4 বছরের চেয়ে বেশি। এখন এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগতে পারে কয়েক মিলিয়ন বছর, কয়েক মিলিয়ন বছর। এবার নিশ্চয়ই বুঝতে পারছো নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব কম বেশি আর মহাবিশ্ব কত বিশাল। তাহলে এত কাছাকাছি হতেও সময় লাগে 4 বছরেরও বেশি, আবার মিলিয়ন মিলিয়ন বছর সময় লাগে। তাহলে বুঝো যে মহাকাশটা কত বড়, যে এত কাছাকাছি বা একটু দূরে হলেও কত শত বছর লাগে সেটাকে ঘুরে আসতে। তাহলে মহাবিশ্বটা কি অনেক বড়, অনেক বড় বা বিশাল, এই জন্য বলা হয় মহাকাশ, মহাকাশ। আচ্ছা দেখেন, তারপর বলছে সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গা। তাহলে এই মিল্কি ওয়েকে কি বলা হয়? এই মিল্কি ওয়েকে বলা হয় আকাশ গঙ্গা। কি গঙ্গা? আকাশ গঙ্গা বলা হয়। আচ্ছা, পৃথিবী থেকে নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলতে দেখা যায়, তার দেখতে পারি না আমরা? এই নক্ষত্রগুলো মিটমিট মিটমিট করে জ্বলে। এখন নক্ষত্রগুলো প্রত্যেক এক জ্বলন্ত গ্যাস পিণ্ড বলে এদের সবারই আলো উত্তাপ আছে। তাহলে নক্ষত্রগুলো আলো উত্তাপ আছে কেন? কারণ প্রত্যেকটা নক্ষত্র এক একটা গ্যাস পিণ্ড। কি পিণ্ড? তাহলে প্রত্যেকটা নক্ষত্রকে আমরা গ্যাস পিণ্ড বলতে পারি। এই গ্যাস পিণ্ড হওয়ার কারণে এরা কি করে? যথেষ্ট পরিমাণে আলো এবং উত্তাপ ছড়ায়। আলো এবং কি ছড়ায়? উত্তাপ ছড়ায়। আলো মানে আমরা জানি যেটা আমাদের দেখার অনুভূতি জাগায়, আর উত্তাপ মানে কি? গরম বা ঠান্ডা হওয়ার অনুভূতি বুঝায়। উত্তাপ বলতে আমরা বুঝি গরম। কি বুঝি? গরম। আচ্ছা, তাহলে কেন কেন আলো দেয় আমরা বুঝতে পারি এটা একটা গ্যাস পিণ্ড, কারণ এটা কি দিচ্ছে? আলো দিচ্ছে আবার তাপও দিচ্ছে। আলো দিচ্ছে আবার কি দিচ্ছে? সূর্য যখন আসে আলো দেয় না, তাপ দেয় না? আচ্ছা, এবার দেখেন মহাবিশ্বের নক্ষত্রগুলো তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, লাল, নীল, হলুদ, হলুদ ইত্যাদি বর্ণ, বিভিন্ন বর্ণের ভাগে ভাগ করা হয়েছে। অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল হয়ে থাকে। মহাবিশ্বের উৎপত্তি হলো কিভাবে? এখন দেখেন মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তথ্য আছে তা বহুল প্রচলিত বিগ ব্যাং তত্ত্ব। কি তত্ত্ব? বিগ ব্যাং তত্ত্ব। বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। কি তত্ত্ব? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। মহাবিশ্বের বিগ ব্যাং তত্ত্ব কি? বিগ ব্যাং তত্ত্ব কি? তাহলে মহাবিশ্বের উৎপত্তি বিকাশ সংক্রান্ত যে তথ্যগুলো আছে তার মধ্যে বহুল প্রচলিত তত্ত্বটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এখন এই তথ্য মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত এবং একই বিদ্যুৎ অসীম ঘনত্বের অবস্থায় ছিল। বিগ ব্যাং তথ্য অনুসারে স্বতঃস্ফূর্তভাবে অতি দ্রুত প্রসারিত হয়ে যায়। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায়, বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। অতি সম্প্রতি জানা গেছে বিগ ব্যাং বা মহাবিশ্ব সংঘটিত হয়েছিল প্রায় 13.75 বিলিয়ন বছর আগে। 13 পয়েন্ট কত বিলিয়ন? 75। এখানে তথ্যটা কি জানো? এই বিগ ব্যাং তথ্যটা কোনটা জানো? তথ্যটা হচ্ছে এটা যে এই মহাবিশ্ব একসময় উত্তপ্ত ছিল। কি ছিল? মহাবিশ্ব একসময় উত্তপ্ত ছিল এবং একই বিন্দুতে অসীম ঘনত্বের দিকে কি হচ্ছে? একই বিন্দুতে অসীম ঘনত্বের দিকে অবস্থিত ছিল। তাহলে এই যে মহাবিশ্ব একসময় কি ছিল? প্রচুর উত্তপ্ত ছিল। কি ছিল? অত্যন্ত উত্তপ্ত ছিল এবং একই বিন্দুতে তারা কি হয়েছিল? বা একই ঘনত্বে অসীম অবস্থা কি ছিল? অবস্থান করছিল। এখন বিগ ব্যাং তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তথ্য যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনায় এই সঠিক তথ্য ও সঠিক ব্যাপকভাবে করতে সক্ষম। বর্তমান কালের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, পদার্থবিজ্ঞানীর নাম একজন কি বললাম? স্টিফেন হকিং সহ সকল জ্যোতির্বিজ্ঞানী এই তত্ত্বের পক্ষে মতবাদ করেছেন। জ্যোতির্বিজ্ঞানী কাকে বলবো আমরা? যেমন আমরা যারা
প্রাণী নিয়ে গবেষণা করেন, শোনেন, যারা প্রাণী নিয়ে গবেষণা করেন তারা প্রাণী বিজ্ঞানী, ঠিক আছে? যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন এবং মহাকাশের গ্রহ, নক্ষত্র, তারকারাজি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। কি বিজ্ঞানী? মনে থাকবে? জ্যোতির্বিজ্ঞানী কারা? যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন। এক কথা শেষ। যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। কি বিজ্ঞানী? জ্যোতির্বিজ্ঞানী। একজন জ্যোতির্বিজ্ঞানীর নাম বলো। স্টিফেন হকিং। স্টিফেন হকিং উনি একজন জ্যোতির্বিজ্ঞানী। উনি কিন্তু অনেকটা, ওনার হাত পা কিন্তু কাজ করে না। স্টিফেন হকিং উনি চেয়ারে শুধু এভাবে শুয়ে থাকেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ভাবেন, ওই যেটা ভাবেন ওটাই কম্পিউটারে চলে আসে, ওটা দিয়ে মানুষ কি করে তার তথ্যগুলো প্রমাণ করে। চিন্তা করো। হ্যাঁ, চিপস বোঝানো আছে। এটা কি আরো দিব না এতটুকু রাখবো? এতটুকু রাখবো?